নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের পথে অন্তরায়, প্রধান উপদেষ্টার উদ্বেগ। পতিত স্বৈরাচারীদের ষড়যন্ত্র রুখতে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার তাগিদ। নারী হেনস্থায় মদদ থাকতে পারে উগ্রবাদী গোষ্ঠীর, শঙ্কা বিএনপির। রহস্য উন্মোচনের দাবি, নিরাপত্তা নিশ্চিতে সরকারের সুস্পষ্ট অবস্থান দেখতে চায় এনসিপি। ঈদ ঘিরে শপিং মল ও আবাসিক এলাকায় নিরাপত্তা কর্মীদের গ্রেফতারের ক্ষমতা, মব তৈরি করে তল্লাশি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএমপি কমিশনারের। এবং রমজানে পানির জন্য হাহাকার, রাজধানীর শেওড়াপাড়ায় 5 দিন ধরে নষ্ট ওয়াসার লাইন, বাসিন্দাদের চরম ভোগান্তি, মেরামতে লাগতে পারে আরও 2 সপ্তাহ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এটি নতুন বাংলাদেশ গড়ার পথে অন্তরায়। আন্তর্জাতিক নারী দিবসে অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে তিনি বলেন, পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। ষড়যন্ত্র রুখতে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় দেশ জাতি গঠনে অবদান রাখা নারীদের। নানা চড়াই উতরাই পেরিয়ে জীবন যুদ্ধে জয়ী নারীদের পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা 5 নারীকে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি বাংলাদেশ নারী ক্রিকেট দলকে দেয়া হয় বিশেষ সম্মাননা স্মারক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নারী বিরোধী যে শক্তি মাথা চাড়া দিয়ে উঠছে, জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করবে সরকার। সম্প্রতি নারীদের প্রতি সহিংসতার খবর গভীর উদ্বেগের জানিয়ে তিনি বলেন, এটা নতুন বাংলাদেশ গড়ার অন্তরায়। প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। প্রধান উপদেষ্টা বলেন, পতিত স্বৈরাচারী সরকার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে। এই অবস্থায় জনগণকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন। নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, সর্বশক্তি নিয়োগ করে তা বাস্তবায়ন করা হবে। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। দেশে নারী হেনস্থার পিছনে উগ্রবাদী গোষ্ঠীর মদদ থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতারা। জঙ্গিবাদ আর যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। নারী নির্যাতন ও মব তৈরির ঘটনায় স্বৈরাচারের দোসররা কলকাঠি নাড়ছে কিনা খতিয়ে দেখার আহ্বান বিএনপি নেতাদের। আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে মহিলা দল। কাকরাইল মোড় হয়ে পুনরায় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় র্যালিটি। এর আগে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, মব জাস্টিস এবং নারী নির্যাতন বন্ধ করতে না পারলে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ গণ অভ্যুত্থান করেছে তা পূরণ হবে না। এটা যদি বন্ধ করতে না পারেন, যে স্বপ্ন নিয়ে এই বাংলাদেশকে আবার মুক্ত করেছে সেই স্বপ্নটা আমাদের পূরণ হবে। নারী দিবসে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার রহস্য উন্মোচন করুন এবং এর মধ্যে পতিত ফ্যাসিবাদের দোষকদের কোনো কারুকাজ আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। দিবসটি উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনও করেছে বিএনপি। অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়েন।
এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 19তম কারাবন্দী দিবসের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, নতুন দল গঠন করে হুমকি ধামকি দিলে চুপ করে বসে থাকবে না বিএনপি। আপনারা রাজনৈতিক দল করেছেন, এই কিংস পার্টি বললেই বলেন জিয়া রহমান কিংস পার্টি করেছিল। জিয়া রহমান ম্যান্ডেট লাগে না এই কথাটা বললে কিন্তু ভুল হবে। জিয়া রহমান সাহেব জনগণের কাছে গেছে, হানা ভোট করেছে, করে উনি এই দেশের রাজনৈতিক দল গঠন করেছে। জিয়া রহমানের সাথে এই দলের সাথে তুলনা করলে কিন্তু আপনারা ভুল করবেন। হিজবুত তাহরীরের প্রকাশ্যে মিছিলের ঘটনায় উদ্বেগ জানিয়ে বিএনপি নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। মানুষকে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মব সৃষ্টি করে নারীদের উত্ত্যক্ত ও নিরাপত্তা বিঘ্নিত অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যর্থ বলে প্রমাণিত হবে। রাজধানীর শাহবাগে নারী দিবসের সমাবেশে এ মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দলে যোগ দেয়া নারীদের টার্গেট করে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ তার। নারীদের প্রতি সহিংসতা নিপীড়নের প্রতিবাদে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শাহবাগে জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের নারীরা যতটা না সফল তার থেকে বেশি নির্যাতিত। নারীর প্রতি সহিংসতার ঘটনা গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী বলে মন্তব্য করেন এনসিপির নারী নেত্রীরা। আমরা দলীয়ভাবে বিশ্বাস করি যে নারী এবং পুরুষ সমাজের সমান সুযোগ এবং অধিকার পাওয়ার যোগ্য। নারীর প্রতি সহিংসতা যেই পরিস্থিতি আমরা এই মুহূর্তে দেখছি বাংলাদেশে, সেটা কোনোভাবেই অভ্যুত্থানের সাথে সামিল নয়, অভ্যুত্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বরঞ্চ বিরোধী। সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, কেউ যদি মব সৃষ্টি করে নারীদের হেনস্থা করে তবে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যর্থ বলে প্রমাণিত হবে। নারীর নিরাপত্তা নিশ্চিতে সরকারের সুস্পষ্ট অবস্থান দাবি করেন তিনি। ব্যবহার করে বিন্দুমাত্র আমাদের গণতন্ত্রের দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করে কিংবা তাদের সিকিউরিটি বিঘ্নিত করার চেষ্টা করে, তাহলে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ব্যর্থ বলে প্রমাণিত হবে। আজকের পর থেকে শুধু কথা নয়, আমরা কাজ দেখতে চাই। এদিকে সন্ধ্যায় সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরার ধর্ষণের শিকার শিশুর খোঁজ খবর নিয়ে সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন ধর্ষণের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানান। যারা নানাবিধ মাত্রায় নারীদের ব্যাপারে নানাবিধ অপরাধে জড়িত হয়ে পড়েছেন তাদেরকে আইনের ক্ষেত্রে সুপর্দ করার ক্ষেত্রে জনগণ যেন সচেষ্ট ভূমিকা পালন করে। ব্রিটিশ আমলের বিচার কাঠামোতে যে ধরনের সংস্কারগুলো প্রয়োজন তার ব্যাপারে সরকারের তরফ থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেগুলো আসার আলো দেখেনি। এখনো পর্যন্ত আমরা সেগুলোকে বাস্তবায়নের রূপরেখার মধ্য দিয়ে যেতে দেখিনি। নারীদের প্রতি সহিংসতা দেখলেই জনগণকে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান আক্তার হোসেন। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। দেশব্যাপী চলমান ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল নিয়ে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে জড়ো হয়ে মশাল মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক ঘুরে এসে সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, কুমিল্লার তনু থেকে শুরু করে আসিয়া কোনো ধর্ষণের ঘটনার সরকার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেনি। সরকার যদি ধর্ষকের বিচার না করতে পারে তাহলে ধর্ষককে জনগণের হাতে যেন ছেড়ে দেওয়া হয়, জনগণ তাদের বিচার করবে। দ্রুত ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান তারা। কখনোই মুছে ফেলা যাবে না। দাঁড়িয়ে যায় সেই নারীতে 100 জন পুরুষের সমান ভূমিকা পালন করে। সম্প্রতি ঘটে যাওয়া নারী হেনস্থায় জড়িতদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নারী দিবসের আলোচনা সভায় তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে একটি শ্রেণী নারীদের হেনস্থার চেষ্টা করছে। ধর্ম এ ধরনের কাজ সমর্থন করে না। নারী হয়রানিতে সম্পৃক্তদের সরকার কোনো ছাড় দেবে না বলেও জানান তিনি। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনায় সম্পৃক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও এ সময় জানান তিনি। অনুষ্ঠানে সারা দেশে এলজিইডির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়, দেয়া হয় পুরস্কার ও সম্মাননা। অনেকেই ধর্মকে ব্যবহার করে
ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না। সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না। ধর্ষণের যেই ঘটনাগুলো ঘটছে তা আমাদের সামাজিক অবক্ষয়ের দিকে নির্দেশ করে। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে বিচার নিশ্চিতে, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সরকার তার দায়িত্ব পালন করবে। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদ তাড়ানো হয়েছে কোনো সমস্যা ডেকে আনার জন্য নয়। কেউ যদি আবার আওয়ামী লীগ হয়ে উঠতে চায় তাহলে যেভাবে ফ্যাসিবাদ তাড়ানো হয়েছে তাদের বিরুদ্ধেও সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় গণমাধ্যমের প্রতি নাগরিক পার্টির বার্তা অখণ্ডিত ও বস্তুনিষ্ঠতার সঙ্গে প্রকাশ করার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। ফেসিবাদ তাড়িয়েছে কোনো মুসিবত আবার ডেকে আনার জন্য না। কেউ ফেসিবাদ গিয়েছে, কোন রাজনৈতিক দল আবার মুসিবত হিসাবেও আসতে পারে। তো সেই জায়গায় আমরা যেভাবে ফেসিবাদকে তাড়িয়েছি, ফেসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যে ধরনের অবস্থান যেভাবে ছিল, আমাদের কেউ যদি আবার আওয়ামী লীগ হয়ে উঠতে চায় তাদের বিরুদ্ধে আমাদের একই ধরনের অবস্থান অব্যাহত থাকবে। পতিত ফ্যাসিস্টদের বিরোধিতা করায় জামায়াতকে সর্বোচ্চ শোষণ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি। কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে তিনি বলেন, জামায়াত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কাউকে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ হিসেবে চিহ্নিত করে না, সব মানুষকে বাংলাদেশের গর্বিত নাগরিক মনে করে। এছাড়া বাংলাদেশের সমৃদ্ধির যাত্রায় বন্ধু রাষ্ট্র গর্বিত অংশীদার বলেও মত তার। বাংলাদেশ জামাত ইসলামী in particular has already raised its voice. বাংলাদেশের সংখ্যানুপাতিক ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালুর পক্ষে আমরা জোরালো মতামত ব্যক্ত করেছি। আমরা বিশ্বাস করি এই ব্যবস্থা জনগণের মতামতকে সঠিকভাবে প্রতিফলিত করবে এবং ফ্যাসিবাদী শাসন পুনরায় ফিরে আসার পথ রুদ্ধ করবে। Formation of a government and similarly it will create a barrier for fascism to return. রমজানে বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন রাজধানীর মিরপুরের পীরের বাগের কয়েক হাজার বাসিন্দা। ওয়াসার সরবরাহ লাইনে পানি নেই গত 5 দিন ধরে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়, ফের সরবরাহ সচল করতে অন্তত 20 দিন লাগতে পারে বলে জানিয়েছেন ওয়াসার শ্রমিকরা। এই অবস্থায় চলতেছি আমরা, এক সপ্তাহ বন্ধ এই অবস্থা পানির। মিরপুরের শেওড়াপাড়ায় টানা 5 দিন ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। খাবার পানির অভাবে বিভিন্ন বাসায় বন্ধ রয়েছে রান্নার কাজ। হোটেল থেকে খাবার কিনে চলছে রোজাদারদের সাহরি ও ইফতার। এছাড়া টুকটাক কাজের পাশাপাশি শৌচাগারে ব্যবহার করা হচ্ছে বোতলজাত পানি। কয়েকদিন ধরে এমন অবস্থা চলায় ওয়াসার ওপর ক্ষোভ ছাড়লেন ভুক্তভোগীরা। গোসল করার পানি নাই এবং আমাকে ধোয়া বোচার পানি নাই, বাথরুমে যাওয়ার মতো পানি নেই। আমরা পানি কিনে এনে ব্যবহার করতেছি। এক সপ্তাহের ভিতরে এই পানি কোথায় গায়েব হয়ে গেল? এই পীরের বাগের এই যে বোম্বাই গলি, তারপরে যে একতা গলি, এই সমস্ত গলি সমস্ত পানি নাই। এখন গোসল করতাই না, ঠিক মতো খাইতাই না, বাচ্চা কাচ্চার আগামুতি করাইতারি না। আমরা অনেক বিপদের মাঝে আছি। কোনো রেসপন্সিবল কোনো অথরিটি নাই যে তাদেরকে আমরা জানাবো বা করবো। কেউ কোনো ফোন করলে কোনো রেসপন্ড করে না, ঠিক করে না। একটা অরাজকতার মতো অবস্থা হয়েছে এটা। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় গত 5 দিন ধরে পাম্প মেরামতের কাজ করছে ওয়াসা। মাটির 180 ফুট গভীর থেকে পানি তুলতে চলছে খনন কাজ, যা সরবরাহ করতে আরও 20 দিন লাগতে পারে বলে জানালেন শ্রমিকরা। আমাদের কাজ শেষ পর্যায়ে আর 20 দিন লাগতে পারে। কয় ফিট পানি, মানে কি সংস্কারটা? আমরা এনে বোর্ডিং করছি আপনার 980 ফিট। আগেরগুলো আপনার মনে হয় 800 থেকে 850 ছিল। এদিকে রাস্তা মেরামত করতে গিয়ে পানির পাইপ কেটে ফেলায় শেওড়াপাড়ার ইকবাল রোডের বাসিন্দারাও আছেন পানি সংকটে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরও থাকছে। মেগা ফাইনালের মধ্য দিয়ে রোববার পর্দা নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির। ভারত ফেভারিট হলেও দ্বিতীয় শিরোপায় চোখ নিউজিল্যান্ডের। বাড়তি সুবিধার কথা মানতে নারাজ কোহলিরা। 10 ঘন্টা পর উদ্ধার হলো নোয়াখালীর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া শিশু। রাত 10টার দিকে বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুরে একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব। পুলিশ জানায়, শনিবার দুপুর 12টার দিকে 2 মাস 7 দিনের ছেলে সন্তানকে নিয়ে তার মা জান্নাতুল ফেরদৌস ডাক্তার দেখাতে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে টিকিট কাটার জন্য শিশুটিকে নিয়ে লাইনে দাঁড়ান তিনি।
এ সময় সাহায্যের কথা বলে বোরখা পরিহিত এক নারী শিশুটিকে কোলে নেন। পরে টিকিট কাটা শেষে ওই নারী সহ তার শিশুকে খোঁজাখুঁজি করেও না পেয়ে পুলিশকে খবর দেন শিশুটির মা। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। শিশুটিকে উদ্ধার করে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশি নাগরিক, ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকার বাসিন্দা, অথচ ব্যবহার করেন ভারতীয় মোবাইল কোম্পানির সিম কার্ড। দেশীয় মোবাইল কোম্পানি নেটওয়ার্ক না থাকায় সীমান্তবর্তী গ্রামগুলোতে অবাধে ব্যবহার হচ্ছে এসব সিম। এতে রাজস্ব হারাচ্ছে সরকার, বাড়ছে চোরাচালান সহ নানা অপরাধ। সচেতন মহল বলছে দুই দেশের অপরাধী চক্র এই সিমের মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিজিবি ও জেলা প্রশাসনের। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। সীমান্তবর্তী অঞ্চলের বাজারগুলোতে স্মার্টফোন নিয়ে প্রতিদিন তরুণদের আড্ডা বেশ জমজমাট। তবে তাদের মোবাইলে নেই দেশীয় ফোন কোম্পানির কোনো সিম কার্ড। ব্যবহার করছেন ভারতীয় এয়ারটেল, জিও, ভোডাফোন, রিলায়েন্স, এয়ারসেল, টেলিনর সহ দেশটির বিভিন্ন কোম্পানির ইন্টারনেট। ভারতীয় সিমের অবাধ ব্যবহারে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগরের সীমান্তবর্তী গ্রামগুলোতে দুদেশের চোরাকারবারি ও পাচারকারীরা মোবাইলে নিয়মিত যোগাযোগ রক্ষা করে। এতে সীমান্ত অঞ্চলে বাড়ছে অপরাধ প্রবণতা। অন্য কারোর সাথে যোগাযোগ করতে পারে না, যার কারণে আমরা বিদেশি সিম চালাইতে হয়, ইন্ডিয়ান সিম। বাংলাদেশি সিম পাইতাম, নেট ক্লিয়ার পাইতাম, তাহলে ভারতের সিম আমরা ব্যবহার করতে হয় না। তবে সচেতন নাগরিকরা বিষয়টিকে রাষ্ট্রের জন্য অত্যন্ত স্পর্শকাতর উল্লেখ করে এ ব্যাপারে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করেন। যদি কোনো অপরাধ সংঘটিত হয় তখন আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওইসব অপরাধীকে ট্রেস করতে পারে না, যেহেতু বাংলাদেশের কোনো নেটওয়ার্ক ওইখানে সক্রিয় নয়। বিজিবি ও জেলা প্রশাসন বলছে বিষয়টি নিয়ে দেশীয় মোবাইল অপারেটর কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সীমান্তে অপরাধ দমনে তৎপরতা বাড়ানো হবে। বিভিন্ন নেটওয়ার্ক যারা আছে তাদেরকে আমরা বলেছি যে এদিককার নেটওয়ার্কটা ইমপ্রুভ করার জন্য, যেন আমাদের পার্শ্ববর্তী এই ধরনের ইনসিডেন্ট না হয় ভবিষ্যতে। আমরা বিটিএসের সাথে কথা বলে এবং কনসার্ন যে মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলে একটা কি পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করবো আর কি। স্থানীয়দের তথ্যমতে সীমান্তবর্তী কসবা, আখাউড়া ও বিজয়নগরে ৭৩ কিলোমিটার অংশে অর্ধলক্ষাধিক ভারতীয় মোবাইল সিম ব্যবহার হচ্ছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বর্ণাঢ্য আয়োজনে সারা দেশে পালন করা হলো আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে আয়োজন করা হয় শোভাযাত্রা ও আলোচনা সভা সহ নানা কর্মসূচি। নারীর প্রতি সহিংসতা বন্ধ, মজুরি সহ সব ক্ষেত্রে সমতা নিশ্চিতের দাবি জানান বক্তারা। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এ প্রতিপাদ্যে সারা দেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস। বাল্যবিবাহের বলি, আবার কোথাও নারীর প্রতি অমানসিক নির্যাতন, এমন অনেক প্রতীকী রূপ উপস্থাপন করে শনিবার সকালে খুলনায় বের করা হয় র্যালি। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আয়োজন করা হয় আলোচনা সভা। এ সময় নারীর অধিকার, সমতা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান বক্তারা। আমরা প্রত্যেকেই যেন হাতে হাত মিলিয়ে এমন একটা সমাজ গঠন করতে পারি যেখানে নারীরা নিরাপদ। বউ কথা শুনে না, ওই রাঁধতে করে রাঁধে না, এক জায়গায় চলে যায়, এই দিনে মারামারি ঘরে হয়। আমি চাই জানি মারামারি এবিল না হয়। এছাড়া বাগেরহাট, নেত্রকোনা, ঝিনাইদহ সহ অন্যান্য জেলাতেও নানা কর্মসূচির আয়োজন করা হয়। শোভাযাত্রা, পথসভা, মানববন্ধন এবং আলোচনা সভায় উচ্চারিত হয় নারীর অধিকার নিশ্চিত করার স্লোগান। ধর্ষণ বন্ধে আইন সংস্কারের দাবি তোলেন বক্তারা। ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত প্রতি নারী কেউই আমরা সেফ না। নারীর অধিকার যাতে ঠিক থাকে এবং এর জন্য যেন সরকার ব্যবস্থা নিতে পারে। দিবসটি উপলক্ষে পিছিয়ে পড়া নারীদের নিয়ে আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতারও। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রমজানের প্রথম সপ্তাহেই রাজধানীর মার্কেট শপিং মলে ক্রেতাদের ভিড়। এবার ভালো বেচা বিক্রির আশা ব্যবসায়ীদের। এদিকে পোশাকের দাম বেশি চাওয়া হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। MS আরিফিনের রিপোর্ট। পড়াশোনা, সংসার সামলে সন্তান ও মাকে সঙ্গে নিয়ে রাজধানীর এয়ারপোর্ট থেকে নিউ মার্কেটে এসেছেন মিম আক্তার। রোজার প্রথম সপ্তাহেই ঈদের কেনাকাটা করতে আসার কারণ জানালেন নিজেই। দেখা যায় সময়টা পরবর্তীতে কম, আবার ভিড় লাগে, বাচ্চা নিয়ে এসে কেনাকাটা করা যায় না। মিমের মতো অনেকেই এসেছেন সাপ্তাহিক ছুটির দিনে প্রয়োজনীয় কেনাকাটা সারতে, আর তাতেই চাপ বেড়েছে রাজধানীর বিপণী বিতান শপিং মলগুলোতে। ঈদের
কেনাকাটা শুরু করেছি অনেক আগে আগে, যাতে ভিড় কম থাকে। গতবার তুলনায় 1-200 টাকা সবকিছুতে একটু বেশি লাগতেছে। ড্রেসের দাম একটু বেশি দেখতেছি আর কি। গত কয়েক বছর ভারতীয় পোশাকের একক কাটতি থাকলেও এবার পাকিস্তানি পোশাকের চাহিদা বাড়ার কথা জানালেন বিক্রেতারা। তবে দাম বেশি চাওয়ার অভিযোগ ক্রেতাদের। সব মেয়েদের এখন পাকিস্তানিটা খুব পছন্দ। গত বছরের তুলনায় এবছর প্রত্যেকটা প্রোডাক্টের দাম একটু বেশি আছে। ভিড় বাড়ায় শঙ্কা বাড়ছে পকেটমার কিংবা ছিনতাইয়ের, তাই নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানোর দাবি ক্রেতা বিক্রেতার। প্রত্যেকটা মার্কেটের মোড়ে মোড়ে যদি পুলিশ বা থাকতো বেটার হতো। 15 রমজানের পর বেচা বিক্রি আরো বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চাহিদা বাড়ায় এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে লেবু, শসা ও বেগুন। 200 টাকা ছুঁই ছুঁই ঢেঁড়সের কেজি। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে 1 থেকে 2 টাকা। স্বস্তির খবর নেই ফলের বাজারেও। শীতে পর্যাপ্ত সরবরাহ থাকায় সবজির বাজারে ক্রেতা স্বস্তি মিলে। তবে মৌসুম শেষ ও রমজানে চাহিদা বেড়ে যাওয়ায় সেই স্বস্তি আর নেই। শনিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ঘুরে দেখা গেল গরমের সবজি ঢেঁড়স বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজিতে। এদিকে বেগুন 100 টাকা ও লেবুর হালি 80 টাকা। রোজার আগে যে শসা বিক্রি হয়েছে 40 টাকায়, এখন তা দ্বিগুণ হয়ে গেছে। বরবটি কিনলাম 120 টাকা করে কেজি। নিলে নেন, না নিলে না নেন। এটা ধরেন 70 থেকে 80 টাকা হয়তো তাও মানুষ কিনতে পারতো, বাট 160 টাকা তো অস্বাভাবিক দাম। এদিকে সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি 4 থেকে 5 টাকা বেড়েছে মিনিকেটের দাম। বরাবরের মতোই কর্পোরেট গ্রুপ আর মিলারদের দুষছেন খুচরা বিক্রেতারা। আমি লয়ে গেছি, আরেকজন লয়ে যায়, এই একই অবস্থা। তিনটা লোকই বাজারটা এখন পুরো একদম তাদের দখলে, তারা ইচ্ছা মতন দাম বাড়ায়। ক্রেতার অস্বস্তি বাড়াচ্ছে দেশি বিদেশি সব ধরনের ফলে। 300 টাকার নিচে মিলছে না আমদানি করা ফল। আঙুরটা আছে 450, বেদানা আছে 420 টাকা, নাশপাতি হলো 300। সবুজ ফলের দামটা একটু বাড়তে গেল 400 টাকা কেজি। এদিকে রমজানে তরমুজের চাহিদা বাড়ায় বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। দাম সহনীয় করতে সরকারকে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ভোক্তার পাশে দাঁড়াতে রমজান জুড়ে বাজার মূল্যের চেয়ে কম দামে বোতলজাত সয়াবিন তেল, চিনি, গুঁড়ো দুধ সহ 19টি নিত্যপণ্য বিক্রি করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। নির্বিঘ্নে বিশেষ মূল্যে পণ্য পেয়ে খুশি ক্রেতারা। সিটি গ্রুপ বলছে তাদের ভ্রাম্যমাণ ট্রাক থেকে পণ্য কিনতে এসে কেউ যেন খালি হাতে ফিরে না যান, সেদিকে নজর রেখেই সাজানো হয়েছে বিক্রি কার্যক্রম। শনিবার সকাল থেকে রাজধানীর মৌচাক এলাকায় সিটি গ্রুপের ভ্রাম্যমাণ ট্রাক থেকে এভাবেই পণ্য কিনতে দেখা যায় ভোক্তাদের, যেখানে তেল, চিনি, ডাল, ছোলা, গুঁড়ো দুধ সহ 19 রকম ভোগ্যপণ্য কিনতে পারছেন তারা। কোনো রকম ঝামেলা ছাড়াই বাজার মূল্যের চেয়ে কমে এসব পণ্য কিনতে পেরে খুশির কথা জানান ক্রেতারা। বাজারে 120 টাকা করে কেজি, এখানে 117 করে পেয়েছি, এজন্য 2 কেজি আমি চিনি কিনেছি। বাজারে যাইতে একটু সময়ের অভাব, অফিসে চলে যাইতেছি, যাইতে পাইলাম, সামনে কিনলাম। সব কিছু একটু কম, চিনিও কম, ছোলাও কম, মুসুরির ডালও কম, একটু কম দামে পাওয়া গেল, এই জন্য কিনলাম। সিটি গ্রুপের মতো অন্যান্য প্রতিষ্ঠানও যেন এভাবে বিশেষ মূল্যে তাদের উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেয়, সেই দাবিও জানান অনেকে। আরো কোনো কোম্পানি এভাবে এগিয়ে আসে তাহলে আমাদের অনেকটাই সুবিধা হবে। লাইনে দাঁড়ালে তো আমরা পারি না উঠাইতে। হ্যাঁ, ওই থেকে না কোম্পানির মাল থেকে নেই আমরা। না, বিটি নেই, আমরা এখনই আসলাম, এখনই নিয়ে নিলাম। ভোক্তারা যেন চাহিদা মতো পণ্য কিনতে পারেন সেদিকে খেয়াল রাখা হচ্ছে বলে জানান সিটি গ্রুপের বিক্রয় প্রতিনিধি। আমাদের এখানে একটা ব্যাপক সাড়া পড়ছে। এমআরপি রেট থেকে অনেক কম দামে প্রোডাক্ট বিক্রি করতেছে, যেমন হচ্ছে ফুল ক্রিম 500 গ্রাম, এটা প্রায় 50 টাকা কমে বিক্রি করতেছি। 19টা প্রোডাক্ট থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো তাদের পছন্দ মতে, যেমন হচ্ছে কমন প্রোডাক্ট, তেল, চিনি, যা কাস্টমার চাচ্ছে ওই মোতাবেক আমরা প্রোডাক্টগুলা কাস্টমারকে দিচ্ছি। প্রত্যেকে যেন প্রোডাক্ট পাই, ওই ব্যাপারে আমরা আন্তরিকতার সাথে কাজ করতেছি। রমজানের শুরু থেকে রাজধানীর 15টি স্থানে ট্রাকে করে এই বিক্রি কার্যক্রম চালাচ্ছে সিটি গ্রুপ, যা চলছে প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ধর্ষণের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আলতাফ হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দেখছি বিক্ষোভে উত্তাল একটি পরিস্থিতি তৈরি হয়েছে।
কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা মূলত এই বিক্ষোভে অংশ নিয়েছেন। অর্থাৎ সারা দেশে যে চলমান নারী নির্যাতন অর্থাৎ ধর্ষণের মতো যে ঘটনা ঘটছে এবং নারী শিশুর উপরে যে নির্যাতন নিপীড়ন হচ্ছে তারই প্রতিবাদে কিন্তু এই যে অব্যাহত নারীর উপরে যে সহিংসতা তার প্রেক্ষাপটেই সারা দেশে যেভাবে মানুষ প্রতিবাদ করছে তেমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা ঘণ্টাখানেক আগে মূলত এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল বের করে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে এক ধরনের উত্তাল পরিবেশ সৃষ্টি হয়েছে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এবং সেখানে হাজার হাজার নারী শিক্ষার্থী অংশ নিয়েছে। সেই সাথে তাদের দেখাদেখি অনেক ছেলেরাও কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছে। আমরা জানি যে চলমান এই দেশব্যাপী যে পরিস্থিতি তৈরি হয়েছে আইন শৃঙ্খলার যে অবনতি তারই প্রেক্ষাপটেই কিন্তু আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন সংগঠনের ব্যানারে মূলত এই প্রতিবাদ এবং বিক্ষোভ চলমান রয়েছে। তারই প্রেক্ষাপটে শিশু আসিয়ার উপরে যে অমানবিক ঘটনা ঘটেছে, ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, একই সঙ্গে সারা দেশে আরও বেশ কিছু জায়গায় কিন্তু নারী নির্যাতনের এবং ধর্ষণের মতো ঘটনার খবর শোনা যাচ্ছে। তারই প্রেক্ষাপটে ফুঁসে উঠেছে শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এবং বেশ কয়েকদিন ধরেই এই যে সারা দেশের যে চলমান আইন শৃঙ্খলার অবনতি, খুন, ধর্ষণের মতো যে ঘটনাগুলো ঘটছে তারই প্রেক্ষাপটে কিন্তু ঢাকা সহ সারা দেশে বিভিন্ন সংগঠনের ব্যানারে এই প্রতিবাদ এবং বিক্ষোভ চলছে। তারই প্রেক্ষাপটে ঢাকায় বিগত দিনে কয়েকদিন ধরে আমরা দেখছি বিভিন্ন সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ চলছে। আগামীকালেও বেশ কিছু সংগঠন কিন্তু বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে, কিন্তু আমরা দেখছি যে আজ হঠাৎ করে রাত্রের বেলায় আমরা এই শিক্ষার্থীদের মাঠে নামতে দেখছি এবং তারা কিন্তু স্লোগানে উত্তাল করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং এই বিক্ষোভে অংশ নিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং 24-এর গণ অভ্যুত্থানে যেসব শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন বিশেষ করে সমন্বয়করাও কিন্তু এই আন্দোলনে এই বিক্ষোভে কিন্তু অংশ নিয়েছে। আমরা দেখছি ফাতিমা উমামা কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছে, তিনি স্লোগান দিচ্ছেন এবং সেই সাথে সাথে শিক্ষার্থীরা কিন্তু তার সুর ধরে কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির তারা দাবি করছেন, তারা ধর্ষকদের ফাঁসির দাবি জানাচ্ছেন, দ্রুত বিচারের আওতায় এনে এইসব ধর্ষককে শাস্তির মুখোমুখি করার জন্য তারা দাবি জানাচ্ছেন। একই সঙ্গে আইন শৃঙ্খলার যে অবনতি সেই জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও কিন্তু তারা একই সঙ্গে করছেন। সেই সঙ্গে আমরা এই মুহূর্তে দেখছি যে বিক্ষোভে আসলে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। তারা যেটি বলছেন যে একজন শিশুর সাথে যে নারকীয় ঘটনা ঘটেছে, একজন নয়, ইতিপূর্বে আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারছি, গণমাধ্যমের খবরে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে এভাবে নারী শিশুরা নির্যাতনের শিকার হচ্ছেন, ধর্ষণের শিকার হচ্ছেন। তারই প্রেক্ষাপটে কিন্তু ফুঁসে উঠেছে জনগণ, বিশেষ করে শিক্ষার্থীরা যারা 24-এর গণ অভ্যুত্থানে এই ভূমিকা রেখেছিলেন সেই সকল শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখছি আজকে এই আন্দোলনে অংশ নিয়েছেন, এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবং কিছুক্ষণ আগে এই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। শাহবাগ এবং জাদুঘরের সামনে দিয়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে তারা রাজু ভাস্করদের সামনে অবস্থান নিয়েছে এবং এই বিক্ষোভে আমরা দেখছি যে হাজারো শিক্ষার্থীরা কিন্তু অংশ নিয়েছে। প্রথমে দেখেছি যে নারী শিক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন, এখন এই মুহূর্তে আমরা দেখছি পুরুষ শিক্ষার্থীরা অর্থাৎ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে এই বিক্ষোভে অংশ নিয়েছেন এবং তারা একটি স্লোগান কিন্তু বারবারই ঘুরে ফিরে তারা দিচ্ছেন। তারা বলছেন ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি তারা চান, দৃষ্টান্তমূলক বিচার তারা চান, দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই কেবল ধর্ষণের মতো ঘটনা কেবলই রোধ করা সম্ভব। একই সঙ্গে আইন শৃঙ্খলা অবনতির ফলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি তারা করছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সবশেষ খবর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আলতাফ হোসেন। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির সর্ববৃহৎ বাংলাদেশি সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এর অধীনস্থ কভেন্ট্রি শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কভেন্ট্রির শাহজালাল জামে মসজিদ কমিউনিটি হলে আয়োজিত দ্বিবার্ষিক সভায় এ নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি হয়েছেন সংবাদকর্মী আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম আর কোষাধ্যক্ষ সৈয়দ মমদুল ইসলাম। প্রথম পর্বে বিগত 2 বছরের কার্যক্রম ও আর্থিক রিপোর্ট পেশ করা হয়, আর দ্বিতীয় পর্বে নির্বাচন পরিচালনা কমিটি নতুন নেতৃত্বের নাম ঘোষণা করে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দিলওয়ার হোসেন রিয়াদে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত সৌদি আইন মেনে দেশের উন্নয়ন অগ্রগতি, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জীবনযাত্রা এবং দূতাবাসের কার্যক্রম নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান সাংবাদিকদের। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন SM নাজমুল হক, মিনিস্টার ও কাউন্সিল ব্যারিস্টার মোশাররফ হোসেন এবং প্রেস উইংয়ের সচিব মোহাম্মদ আসাদুজ্জামান খান। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন দলটির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। স্থানীয় সময় শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে একথা বলেন তিনি। আজকে আমরা সকলেই যে যেখানে আছি না কেন প্রস্তুতি নিচ্ছি নির্বাচনের। আমি এখানে দাঁড়িয়ে আমিও দাবি জানাচ্ছি যত শিগগিরই হোক এই অন্তর্বর্তীকালীন সরকার যেন নির্বাচনটি অনুষ্ঠিত করে। তা আমি চাই ঠিক শিগগিরই দেশে নির্বাচন হবে। তবে যে কোনো নির্বাচন, সংসদ নির্বাচন হোক, গণপরিষদ নির্বাচন হোক, স্থানীয় সরকার নির্বাচন হোক, পূর্ব শর্ত হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসের সময়। আর মাত্র একটা ম্যাচ, মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে আলোচিত চ্যাম্পিয়ন্স ট্রফির। দুবাইয়ে মুখোমুখি হবে দুই জায়ান্ট ভারত ও নিউজিল্যান্ড। কন্ডিশনের সঙ্গে অভ্যস্ততা, ফর্ম আর শিরোপার হিসেবে পরিষ্কার ফেভারিট ইন্ডিয়া। অন্যদিকে পরম আরাধ্য ট্রফি জিততে মরিয়া কিউইরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। দুবাই থেকে মাকসুম আলম খানের ম্যাচ প্রিভিউ। দুবাইয়ের ক্রিকেট মঞ্চে দুই জায়ান্টের ফাইনাল ফাইট। জার্নিটা ভিন্ন, কেবল এক ভেন্যুতে স্বাচ্ছন্দ্যে খেলে যাচ্ছে ভারত, ক্লান্তিহীন উদ্যমী এক দল। অন্যদিকে ট্রাভেল করে করে টায়ার্ড টিম নিউজিল্যান্ড। শিরোপার জন্য হাহাকার সঙ্গী করে ট্রফি ক্যাবিনেট পূর্ণ এমন এক দলের মুখোমুখি হতে যাচ্ছে কিউইরা। 2011 সালের পর থেকে হোয়াইট বলের আইসিসি ইভেন্টে সর্বাধিক 70 ম্যাচ জিতেছে ভারত, আর নিউজিল্যান্ড জিতেছে 45 ম্যাচে। আর সব ফরম্যাটের হিসেব করলে এই 14 বছরে ভারত শিরোপা জিতেছে 3টি, রানার্স আপ হয়েছে 5 বার এবং সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে 3 বার। অন্যদিকে নিউজিল্যান্ড শিরোপা জিতেছে 1টি, রানার্স আপ হয়েছে 3 বার এবং সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে 4 বার। অর্থাৎ বলাই যায় সময়ের সবচেয়ে কনসিস্টেন্ট দুই দলই উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। হোম ভেন্যু হয়ে ওঠা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিগ ম্যাচের আগে বেশ রিল্যাক্সড মুডে ভারতীয়রা। এই চ্যাম্পিয়ন্স ট্রফি সহ ওয়ানডেতে কখনো যে ভেন্যুতে হার নেই তাকে আরও আপন করে নেয়ার চেষ্টা যেন। সবকিছু কথা বলছে পক্ষে, তবুও এক অজানা ভয় উকি দেয় মনের কোণে। 2023 ওয়ানডে বিশ্বকাপে উঠতে থাকা দলটাই ফাইনালে হারিয়েছিল পথ। সে ট্রমা থেকে বের হতে মরিয়া মেন ইন ব্লু। টিম ইন্ডিয়া কে লিয়ে সেকেন্ড ফাইনাল 2023-এ আমরা ফাইনাল হেরেছিলাম। এটা নিয়ে কথা হয় ড্রেসিং রুমে, সবাইকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করি। ওই ফাইনালে যেটা করতে পারিনি সেটা এবার করতে চাই। ফাইনালের আগে অন্য সবাই ওয়ার্ম আপ করলেও বিরাট কোহলি আর কোচ গৌতম গম্ভীরের সঙ্গে এক পাশে দাঁড়িয়ে আলোচনায় মগ্ন ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। গুঞ্জন রয়েছে এ ম্যাচ দিয়ে ওডিআই ক্যারিয়ারের ইতি টানবেন রোহিত। প্রেস কনফারেন্সে গিলের কথায়ও কনফিউশন দূর হয়নি। রোহিত শর্মার অবসর ইস্যুতে কিছু জানা নেই, সবার মনোযোগ ফাইনাল নিয়ে। আমার মনে হয় তিনি নিজেও আপাতত শুধু এই ম্যাচ নিয়ে ভাবছেন, অন্য কিছু ফাইনালের পর হয়তো জানা যাবে।
added discussion. অবসর নেন বা না নেন, রোহিত চাইবেন ক্যাপ্টেন হিসেবে এই প্রেস্টিজিয়াস ট্রফিটাও জিততে। শিরোপা মীমাংসার ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই নামবে মেন ইন ব্লু। ম্যাট হেনরি পুরোপুরি ফিট না হলে নিউজিল্যান্ডের একাদশে আসতে পারে এক পরিবর্তন। ব্লকবাস্টার ফাইনালের আগে আইসিসি একাডেমি ও দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে 2 ভাগে প্র্যাকটিস সেশন সেরেছে কিউইরা। টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রথম চক্রের ফাইনালের পুনরাবৃত্তির স্বপ্নে বিভোর ব্ল্যাক ক্যাপস। উইকেট সম্পর্কে ধারণা হয়েছে। এখানে স্পিনারদের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং। বরুণ এই ধরনের কন্ডিশনের জন্য দারুণ বোলার, তবে আগের ম্যাচের ভুল এখানে করা যাবে না। এই আসরে 2 সেঞ্চুরি করা রাচিন রবীন্দ্র আর অভিজ্ঞ কেইন উইলিয়ামসনকে কেন্দ্র করে ব্যাটিংয়ের প্ল্যান গ্যারি স্ট্রেডের দলের। ফিল্ডিংয়ে এক্স ফ্যাক্টর গ্লেন ফিলিপস। তবে দুবাইয়ের কন্ডিশনে ভারতের লম্বা ব্যাটিং লাইনআপকে এগিয়ে রাখবে যে কেউ। আর 45 রান করলেই চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ক্রিস গেইলকে টপকে সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন কোহলি। রোহিত ভাই and Virat bhai. আমাদের ব্যাটিংয়ে ডেপথ রয়েছে। রোহিত অন্যতম সেরা ওপেনার, কোহলি অন্যতম সেরা ব্যাটার, আর শ্রেয়াস, হার্দিক, জাদেজা ফর্মে আছে। এখানে 300 রানের স্কোর হয়নি। কিভাবে খেলতে হবে একটা পরিষ্কার ধারণা হয়েছে আমাদের। হার্দিক ভাই, জড্ডু ভাই, তো আই থিংক जो हमारी बैटिंग में डेप्थ है। জানা গেছে ভারত পাকিস্তান ম্যাচের সেম পিচেই হবে এই মেগা ফাইনাল। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। টি-20 বিশ্বকাপের পর আরও এক শিরোপার অপেক্ষায় ভারতীয় সমর্থকরা। নিউজিল্যান্ড শক্তিশালী প্রতিপক্ষ হলেও রোহিত কোহলিদের ওপর পূর্ণ আস্থা রাখছেন ভক্তরা। দুবাই থেকে মাকসুম আলম খানের আরও একটি রিপোর্ট। জার্সিতে বিরাট কোহলির একটা অটোগ্রাফ পাওয়া ওদের কাছে আকাশের চাঁদ পাওয়ার মতো। বাবা মায়ের হাত ধরে স্টেডিয়ামে এসে স্বপ্ন পূরণ হয়েছে। আশা ফাইনালে ফেভারিট প্লেয়ার আরেকটা সেঞ্চুরি উপহার দেবেন। Virat Kohli, I feel so happy. He's been my idol for a long time right now. This made me also emotional. I've been waiting here for a long time. We missed out yesterday, but now, like, since I got this, I'm the happiest person in the world currently. I'm one fan of Virat Kohli, but mostly MS Dhoni. I'm happy to get his signature. সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের আধিক্য। এমনিতে যেখানেই খেলা হোক ক্রিকেট প্রেমী এই জাতির প্রতিনিধিত্ব দেখা যায় স্টেডিয়ামে। তাই দুবাইয়ে বিগ ম্যাচ মাঠে গড়ানোর 24 ঘন্টা আগেই দর্শকদের আনাগোনা। টি-20 বিশ্বকাপের পর আরও একটা শিরোপা নিয়ে উল্লাসের অপেক্ষায় সবাই। New-Zealand is the only team that can defeat India in the final. Semi-final 2019, New Zealand had defeated us. So it is going to be a very tough competition for India. I don't think so. We are nervous because we know India team. They already beat Australians. So we are so happy. Now just one more game for us to win. I'm sure the boys will do that. রোহিত শর্মার অবসর ইস্যু নিয়ে আলোচনা ক্রিকেট বিশ্বে। ফ্যানরাও শামিল সে আলোচনায়। I'm expecting this time it will be Rohit Sharma's dream to get the trophy back to India. I think if you see, right, like all the ICC tournaments, India is the one card or one team that's consistently. ভারতের মতো ফ্যান বেজ নেই নিউজিল্যান্ডের। সমর্থন না পেলেও সমীহ আদায় করে নিয়েছে কিউইরা। নিশ্চিতভাবেই ফাইনাল ম্যাচে স্টেডিয়ামের সামনের এই রাস্তাগুলোতে থাকবে উপচে পড়া ভিড় এবং সেখানে থাকবে নীল রঙের একচ্ছত্র আধিপত্য। তবে 2023 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের মতো চুপ করে হতাশা নিয়ে মাঠ ছাড়তে চান না কেউই। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নারীর প্রতি সহিংসতা নতুন বাংলাদেশের পথে অন্তরায়, প্রধান উপদেষ্টার উদ্বেগ। পতিত স্বৈরাচারীদের ষড়যন্ত্র রুখতে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকার তাগিদ। এবং নারী হেনস্থায় মদত থাকতে পারে উগ্রবাদী গোষ্ঠীর, শঙ্কা বিএনপির, রহস্য উন্মোচনের দাবি। নিরাপত্তা নিশ্চিতে সরকারের সুস্পষ্ট অবস্থান দেখতে চায় এনসিপি। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।